নির্বাচন মানেই একটা উৎসবের মতো, তাই না? কিন্তু এবার পশ্চিমবঙ্গে যা হতে চলেছে সেটাকে শুধু একটা নির্বাচন বললে বোধহয় ভুল হবে। এটা আসলে একটা হাই স্পিড পলিটিক্যাল চেস গেম, যার পেছনে এমন সব চাল দেওয়া হচ্ছে যা হয়তো খালি চোখে ধরা পড়ছে না। আর এই পুরো বিশ্লেষণটার মূলে আছে একটাই বিরাট প্রশ্ন। যে রাজ্যে আগেরবার ৮ দফায় ভোট হয়েছিল, সেই একই রাজ্যে এবার মাত্র ২টো দফায় ভোট হচ্ছে কেন? ব্যাপারটা ঠিক কি? পার্থক্যটা একবার দেখুন। ২০২১ সালে ৮টা দফা, আর ২০২৬-এ সেটা নেমে এলো মাত্র ২টোতে। তো প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠছে, পশ্চিমবঙ্গে কি রাতারাতি এমন শান্তি ফিরে এসেছে, নাকি এটা একটা সম্পূর্ণ নতুন চিন্তাভাবনা করা প্রশাসনিক কৌশলের অংশ? চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। এই বিষয়গুলো যদি আমরা এক এক করে দেখি, তাহলে পুরো ছবিটা আস্তে আস্তে আমাদের সামনে পরিষ্কার হয়ে উঠবে। তো আমাদের প্রথম সূত্র বা ক্লু হল এই সংক্ষিপ্ত সময়সীমা। এই যে অস্বাভাবিক গতি, এটা কি সত্যি সত্যি শান্তির ইঙ্গিত দিচ্ছে, নাকি এর আড়ালে অন্য কোনো কৌশল কাজ করছে? একবার ভাবুন তো, ২০২১-এ যেখানে ১ মাসেরও বেশি সময় ধরে হাজারেরও বেশি সেন্ট্রাল ফোর্সের কোম্পানি নিয়ে ভোট হয়েছিল, সেখানে এবার পুরো ব্যাপারটা মাত্র ৬ দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এই যে নাটকীয় পরিবর্তন, এটাই আমাদের বাধ্য করছে এর গভীরে যেতে। এবার চলুন দ্বিতীয় সূত্রটার দিকে তাকানো যাক। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগের মুহূর্তে রাজ্যের সাংবিধানিক প্রধানের এমন একটা আকস্মিক পরিবর্তন, এটা বেশ ইন্টারেস্টিং। ঘটনাটা কি দ্রুত ঘটল দেখুন। একই দিনে সকালে পুরনো রাজ্যপাল পদত্যাগ করছেন, আর সন্ধে হতে না হতেই নতুন রাজ্যপাল নিযুক্ত হয়ে যাচ্ছেন। এটাকে একটা সাংবিধানিক ভূমিকম্প বললে খুব একটা ভুল হবে না, তাই না? আর.এন. রবি কিন্তু কোনো সাধারণ ব্যক্তিত্ব নন। একসময় ভারতের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, স্পাই মাস্টার হিসেবেও তার একটা পরিচিতি আছে। তো তার মতো একজনকে নিয়োগ করাটাকে অনেকেই শুধু একটা সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন না, বরং তাদের মতে এটা একটা খুব হিসেব কষে নেওয়ার কৌশলগত পদক্ষেপ। এবার আসা যাক তৃতীয় চালে। নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথেই ইলেকশন কমিশন রাজ্যের আমলাতন্ত্রে একটা বিরাট রদবদল শুরু করে দিল। অনেকে এটাকে একটা শুদ্ধি অভিযানও বলছেন। ভাবুন, আদর্শ আচরণবিধি লাগু হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি আর ডিজিপিকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এই পদক্ষেপের মধ্যে দিয়ে নির্বাচন কমিশন কিন্তু একটা খুব স্পষ্ট বার্তা দিয়ে দিল। তো ইলেকশন কমিশনের যুক্তি হল, প্রশাসনকে নিরপেক্ষ রাখতেই এই পদক্ষেপটা জরুরি ছিল। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, এটা আসলে রাজনৈতিক চাপে নেওয়া একটা সিদ্ধান্ত। সত্যিটা কি, সেটা হয়তো সময়ই বলে দেবে। এবার আমরা এমন একটা জায়গায় আসছি যেটা হয়তো এই পুরো নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর খেলা ঘুরিয়ে দেওয়ার মতো একটা ফ্যাক্টর হতে পারে। এটা হলো ভোটার তালিকার এক বিরাট গরমিলের রহস্য। সংখ্যাটা দেখুন, ১,২২,০০,০০০। একটা স্পেশাল রিভিশনের পর ভোটার তালিকার এতগুলো নামে গরমিল পাওয়া গেছে। এটা একটা বিরাট সংখ্যা, যা পুরো পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। কিন্তু এর মধ্যে আসল যে সংখ্যাটা সব হিসেব উল্টে দিতে পারে, সেটা হলো ৬০ লক্ষ। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই ৬০ লক্ষ ভোটারের নাম আপাতত আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে। মানে সোজা কথায়, এরা ভোট দিতে পারবেন কি না সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। আর যে রাজ্যে কয়েক হাজার ভোটে হার জিত ঠিক হয়ে যায়, সেখানে ৬০ লক্ষ ভোটার, এটা তো একটা বিরাট গেম চেঞ্জার। এই আন্ডার অ্যাডজুডিকেশন কথাটার সহজ মানে হল, এই ভোটারদের যোগ্যতা নিয়ে একটা প্রশ্ন উঠেছে এবং পুরো বিষয়টা এখন বিচারকদের পর্যবেক্ষণে রয়েছে। যতক্ষণ না এই আইনি প্রক্রিয়া শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের ভোটাধিকার কার্যত স্থগিত থাকবে। আচ্ছা, এতক্ষণ আমরা যে সূত্রগুলো দেখলাম, সেগুলোকে যদি এক জায়গায় আনা হয়, তাহলে একটা বেশ জটিল আর সুদূর প্রসারী সম্ভাবনার কথা উঠে আসছে। আর সেটা হলো রাষ্ট্রপতি শাসনের চাল। দেখুন, বাইরে থেকে দেখলে মনে হচ্ছে লড়াইটা খুব সরল। একদিকে বিজেপি উন্নয়নের রাজনীতির কথা বলছে, আর অন্যদিকে তৃণমূল তাদের জনপ্রিয় কল্যাণমূলক প্রকল্পগুলোর ওপর ভরসা রাখছে। কিন্তু আসল খেলাটা হয়তো পর্দার আড়ালে অন্য কোথাও চলছে। পরিস্থিতিটা ঠিক কতটা জটিল হতে পারে একবার ভাবুন। যদি এই ৬০ লক্ষ ভোটারের ব্যাপারটা আইনি জটিলতায় আটকে যায় আর ৭ই মের মধ্যে নতুন সরকার গঠন করা না যায়, তাহলে রাজ্যে একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। আর ঠিক সেই সুযোগে রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে ৩৫৬ ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হতে পারে। মানে তৃণমূল কংগ্রেস এখানে একটা অদ্ভুত ফাঁদে পড়েছে। যদি তারা এই ভোটার তালিকা নিয়ে রাস্তায় নেমে বড় ধরনের প্রতিবাদ করে, তাহলে নির্বাচনী প্রক্রিয়ায় দেরি হতে পারে, যা আসলে রাষ্ট্রপতি শাসনের পথকেই খুলে দেবে। আবার যদি চুপ করে থাকে, তাহলে তাদের মূল ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হওয়ার একটা বড় আশঙ্কা থেকে যাচ্ছে। কি উভয় সংকট, তাই না?
সব মিলিয়ে আমরা এক চূড়ান্ত রাজনৈতিক দাবার ছকের সামনে এসে দাঁড়িয়েছি। একদিকে দিল্লির নিখুঁত কৌশল আর অন্যদিকে বাংলার দুর্গ বাঁচানোর লড়াই। যদি খুব সংক্ষেপে বলতে হয় তাহলে বিজেপি চাইছে প্রশাসনিক চাপ আর সাংবিধানিক ফাঁকফোকরকে কাজে লাগাতে, আর অন্যদিকে তৃণমূল ভরসা রাখছে তাদের সেই পুরনো পরীক্ষিত ফর্মুলার ওপর, কল্যাণমূলক প্রকল্প আর মাটি মানুষের আবেগ। তবে দলগুলো যতই কৌশল তৈরি করুক না কেন, দিনের শেষে গণতন্ত্রে আসল সিদ্ধান্তটা তো নেয় সাধারণ মানুষ। তাদের একটা ভোটই ঠিক করে দেবে এই খেলার শেষটা কি হবে। 2021 সালে খেলা হবে স্লোগানটা দারুণ জনপ্রিয় হয়েছিল, কিন্তু 2026-এর এই খেলাটা আগের থেকে অনেক বেশি জটিল, আর এর নিয়মকানুনও যেন বেশ আলাদা। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, এই যে রাজনৈতিক দাবার বোর্ডটা পাতা হয়েছে, এতে শেষ চালটা মানে কিস্তিমাতটা কে করবে? দিল্লির স্ট্র্যাটেজিস্টরা নাকি বাংলার সাধারণ ভোটাররা?